16 বছর জঙ্গিবাদ দমন করছেন, তাতেও শেষ হয় নাই। কই আজকে 1 বছরে তো কোনো জঙ্গিবাদের শব্দই পাই না। অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী, রাষ্ট্রের জনগণের জন্য উপকারী, চাঁদাবাজি কমবে, রাষ্ট্রের দুর্নীতি কমবে। বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে 1 to 1 বসে আমি বুঝাই দিব। আপনি মানুষ না 2 পায়ের পশু? সে রাজনীতিবিদ হন, আমলা হন, লয়ার হন। স্যার এখানে যে কথাটা আপনি একটু আগে বললেন যে একটি দল, যদি বিএনপির কথা বলি, 250 আসন বা 200 আসন পেল, বা আবার অনুভাবে অন্যটা ব্যাখ্যা দিয়েছেন। আমি যদি বলি স্যার 5ই আগস্টের পর যেরকম একটা পরিস্থিতি জামাতেরা বিএনপি ছিল, আপনি কি মনে করেন এখন সেই জনপ্রিয়তা বা সেই মানে কি বলে আবহাওয়াটা আছে বিএনপি বা জামাতের, তাদেরকে জনগণ কি তাদের পক্ষে পক্ষে জনগণের কোনো অপশন নাই, অথবা জনগণ ভোট দিতে যাবে কিনা? না না, জনগণের কোনো অপশন নাই। জনগণ যদি এই যে পিআর পদ্ধতি থেকে আমি বললাম, আমি জনগণকে বলবো যে পিআর পদ্ধতি অর্থাৎ আপনারা মার্কা দেখে ভোট দিবেন, বাস প্রি কন্ডিশন। সবসময় মার্কা দেখেই ভোট দেয়। আমরা এমনও দেখছি রংপুরের একটা দলের প্রার্থী ঢাকা থেকে পাশ করছে। ঢাকায় তার পপুলারিটি কী? ঢাকায় তার জনপ্রিয়তা কী? এই যে কথাটা তোলে জনপ্রিয় ব্যক্তিরা ভোট দেয় না। আর এমপির কাজ কিন্তু আপনার জনপ্রিয় হওয়া না। এমপির কাজ পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন, এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন, এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সুপারভাইজিং করবেন সারা দেশের কাজকে। সুতরাং আপনি যে এমপি সাহেব ওই যে কাজগুলা করে, সুপারিনটেন্ডেন্টের সাথে আলাপ করে ডেভেলপমেন্টের, এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন। তার রাইটই নাই। 53 বছর যাবতে সংবিধান ভায়োলেট করে আসতেছে, কোনো বিচার নাই। সুতরাং এমপিদের এগুলো কাজ নয়। এবং দলের লোক আমি নিশ্চিত করে বলতে পারি যে দল শুধু সবসময় মার্কাকেই ভোট দেয়। আপনি যেমন ধরেন, আমি কোথাও নির্বাচন করি নাই, আমি কোনো এলাকায় পপুলার না, কথার কথা বলছি। আমাকে যদি ধরেন বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা দল যদি নমিনেশন আমি পাশ করবো না, এই মুহূর্তে বিএনপি নমিনেশন পাশ করবো না, তাহলে আমি কি জনপ্রিয়? তার এলাকায় কেউ আমি চিনি? কে আমি পাশ করবো কেন? মার্কা। সবসময় জনগণ মার্কায় ভোট দেয়, মানুষকে ভুল বুঝায়। এটা শুধু দল বললামই তো, যারা পিআর চায় না তারা পিআর আসলে পরে তার সিট 250-এর কাছে 160 হয়ে যাবে, সেই ভয়ে সে বলে জনগণ বোঝে না। জনগণ না বোঝার দরকার নেই তো, আপনি তো বোঝেন। আর রাজনীতিবিদ যদি বলে আমি পিআর বুঝি না, আমি এখনও, তার রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে। তার বুঝতে হবে। আপনি সেটা অ্যাপ্লাই করেন কি না করেন ভিন্ন কথা। আপনি বোঝেন না বলে পাশ কাটায় যাবেন, হবে না তো। কর্মী না বুঝতে পারে, মাঠের লোক না বুঝতে পারে, দরকার নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন মাঠের লোকেরা বোঝে, কারণ তারা জানে তারা মার্কায় ভোট দেয়। ভয় অন্য জায়গায়, যে দলীয় ভোট পেয়ে গেল, কিন্তু দলের বাইরে যে ভোটগুলো আছে এই মুহূর্তে সেই ভোটের পরিমাণ মিনিমাম 40%। সেই ভোটগুলা কোথায় যাবে? পিআর সিস্টেমে গেলে যথেষ্ট ভয়ের কারণ আছে, কোথায় চলে যায় কে জানে। সেই ভয়ের কারণে রাজনীতিবিদরা স্বচ্ছ না বেঁধে এই ভয় পায়। তাহলে যে দলের সবচেয়ে বেশি জনপ্রিয়তা, আমরা তো জানি আজকে নির্বাচন হলে কোন দল কত সিট পাবে, তাহলে ভয়টা কিসের? ভয়টা কিসের? ভয়টা কিসের স্যার? ভয়টা কিসের সেটা তুমি বলছি। ভয়টা কিসের? স্যার আমি আপনার কাছে প্রশ্ন করলাম স্যার, ভয়টা কিসের? ওই যে সিস্টেমের কারণে, যে 10টা ভোটের মধ্যে 6টা পাইলেই তো 10টা সিটের মালিক হয়ে যায়, যেই পদ্ধতি চলমান। আর পিআর সিস্টেম হলে 10টা ভোটের মধ্যে 6টা ভোট পাইলে 6টা সিট, আর বাকি 4টে ভোট যে পাবে তার 4 সিট, 4টে আসন। 2 নম্বর, ভোট নর্মালি ভোটের যা কাস্টিং হয়, কাস্টিংয়ের হার্ডলি 35-40% পায় বিজয়ী দল। তা 35% ভোট পাওয়ার পর আপনি ক্ষমতায় গিয়ে বাকি 65% লোকের উপরে রুলিং করছেন। আর যদি সংখ্যানুপাতে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে যায়, একটা এলাকায় চাঁদাবাজি হইতেছে মনে করেন, যে দলটা করতেছে, বড় দলটা, ছোট দলের প্রতিনিধিও পার্লামেন্টে আছে, এমপি সাহেব আছে তো, সেই দলের লোক গিয়ে বলবে এখানে চাঁদাবাজি কেন করছো, এখানে লড়াই হবে। এটা যখন তার এমপির কাছে নলেজে চলে যাবে, তখন এমপি পার্লামেন্টে বসে বলবে তোমার লোকেরা কিন্তু এই দলের এই লোকের ওখানে চাঁদাবাজি, টেক নেসেসারি অ্যাকশন। এখন বললেন অ্যাকশন না নিলে কী হবে? ওই যে সমর্থন তুলে নিবে, সমর্থন তুলে নেওয়ার ভয়। সরকার তো সমর্থন লাগে মেজরিটি প্রমাণ করার জন্য। এখন মেজরিটি যদি প্রমাণ করার জন্য 20টা সিট লাগে কোনো দলের, তখন ওই দল তাকে ভয় দেখাবে। এখন কেউ কেউ বলে যে তাহলে তো বড় ভালো কাজও করা যেতে নাও পারে, এই ভয়ে যে আমরা পাশ করুম না, আমরা তোমারে ভোট দিব না এই কাজের জন্য। কথার কথা বলছি, আছে না? এরকম লোক পার্লামেন্টে পাবেন যে 2-3টা সিটের মালিক, তাদের ভোটটা না হলে একটা কাজ সরকার সিদ্ধান্ত নিতে পারতেছে না, কিন্তু সে অসৎ উদ্দেশ্যে আটকাইছে,
এরকম এরকম 3 জন মেম্বার আপনি পেতে পারেন, নট অস্বাভাবিক কিছু না, আপনি পেতে পারেন। তো তাই হয়, দেশের জনগণ দেখবে না, তার দলের লোকও তো দেখবে না করতেছে কি। 1 2 নম্বর, আপনি যদি স্বচ্ছ সরকার হন, ওকে তোমরা যদি আমার সমর্থন না দাও আমি করব না, আমি সরকার ছাইড়ে দিলাম, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, এইরকম ডিটারমিনেশন থাকতে হবে। ছেড়ে দিলে তারপর করো না দেখি, কথাটা বুঝাইতে পারছি। আবার যদি যৌক্তিক কাজ হয়, আমরা 3 জন লোকের ভালো কাজ আমরা সমর্থন দিচ্ছি না, সেটাও জনগণ দেখবে। কাজেই এগুলো খোরা অজুহাত, সরকার কখনো দুর্বল হয় না, খোরা অজুহাত। আপনি আমরা পিছনে বিগত যত সরকার ছিল সব শক্তিশালী সরকার ছিল না, কি করছে কি করছে? ওই সরকারের সময় তো র্যাব তৈরি হয়েছে, বিনা বিচারে লোক হত্যা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত করে আপনি বানাইছেন। সাধারণ লোক, কোনো 200 কোটি টাকার মালিকের পোলা তো দূরের কথা, তার মানে ড্রাইভাররে কেউ চড় দিছে বাংলাদেশে। তা আপনি আইনটা কার জন্য করেন? 16 বছর জঙ্গিবাদ দমন করছেন, তাতেও শেষ হয় নাই। কই আজকে 1 বছরে তো কোনো জঙ্গিবাদের শব্দই পাই না। এগুলো জুজুর ভয়, ক্যাশ করা, না মানুষকে ধোকা দেওয়া, যার জন্য বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। অর্থাৎ রাজনীতিতে ধোকাবাজি বৈধ, শেষ কথা বলতে কিছু নাই মানে তামাশা নাকি? ফাইনাল কথা বলবেন, যা বলবেন আমি এটা করব। আপনি আপনার নিজের সন্তানের সাথে একটা বিষয় নিয়ে 3 পদের কথা বলে দেখেন, আপনার ছেলে কি বলবি, ওরে লায়ার। কিন্তু জনগণ বোকা, লায়ার বলে না কেন? ওই দলের সাথে থেকে যারা সুবিধা পায় এবং তারা মব তৈরি করে, গিয়ে দমায় কেউ কথা বলতে গেলে। তাহলে পুরো বিষয়টায় আপাত দৃষ্টিতে জামাত বা ইসলামী দলগুলোর সুবিধা দেখা গেলেও পুরো মানে সুবিধা তো দেশের জন্য পিআর পদ্ধতিটা। অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী, রাষ্ট্রের জনগণের জন্য উপকারী, চাঁদাবাজি কমবে, রাষ্ট্রের দুর্নীতি কমবে। বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে 1 to 1 বসে আমি বুঝাই দিব, দুর্নীতি কমবে, আয়নাগর হবে না। কারণ আয়নাগর যেন আপনার বানাইতে হবে সরকার, সমর্থন লাগবে না। আপনি আয়নাগর বানাবেন কেন? প্রচলিত আইনে বিচার করবে, এই কথাটা বলার লোক নাই তো পার্লামেন্টে। পিআর সিস্টেমে সব দলের প্রতিনিধি যাবে, তখন এগুলো বলবে। আপনি একচ্ছত্র আধিপত্য, আপনি সৎ হন, অনেস্ট হন, আইন মোতাবেক চলেন, দেশের রাষ্ট্রের নিয়ম মেনে চলেন, আপনার ভয়টা কিসের? তারপরে যদি কেউ আপনার বিরোধিতা করে, ছেড়ে দেন সরকার, ঠিক আছে আমরা চলে গেলাম, তোমরা চালাও দেখি। এই ত্যাগের মানসিকতা থাকতে হবে। খালি ভোগের মানসিকতায় যাবেন নো। আপনার ভোগের সূত্র কি? জনগণরে চুষবেন, এই তো ভোগের রাস্তা আপনার, আর তো কোনো রাস্তা নাই। জনগণ কিন্তু চুষেন আপনি, কোথায় চাঁদাবাজি, কোথায় কি, এই জনগণই তো চোষা। আপনার টাকার সোর্সটা কি? আর উন্নয়নের নামে টাকা মারা, যেটার বোঝা জনগণের কাঁধে দিয়ে দেন। এই তো আপনাদের কাজ। রাজনীতিবিদদের কাজ দেশকে ঋণী করা, রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের লুট করা, রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের জমানো টাকা এস আলমের মতো 10 জনে নিয়ে যাবে, সেখান থেকে রাজনীতিবিদরা রাজকীয় জীবনের শেয়ার হবে। সাফারার ওই লোকগুলো। আপনি কি দেখেছেন যে এই সরকার এখন 12 মাস ধরে আছে, ধরে নিন এই সরকারে বাদ দেন, আপনি অন্যান্য যে ক্ষমতাসীন সরকার যারা ছিল সমস্ত পাওয়ার নিয়েছিল, গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা পায় নাই, আন্দোলনের নামে নাই, বছর 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 নামে নাই। কি দেখছেন আপনারা তাইলে? অথচ প্রত্যেকটা গার্মেন্টস কোম্পানির মালিক শপিং করে সিঙ্গাপুর, মালয়েশিয়ায়, হাঁচি দিলে তার নাতির পর্যন্ত হাঁচির চিকিৎসা যায় ব্যাংককে। এটা কি অনির্বাচিত সরকার সময় হয়েছে? নির্বাচিত সরকারের সময় তো র্যান্ডম আন্দোলন হয়, বেতন পাই না, ভাতা পাই না, এইটা পাই না। আমি বানায় বলতেছি, আপনি কিসের উপর ডিপেন্ড? আগে লোকের নিরাপত্তা ঠিক করেন, আপনি মানুষ হিসেবে আগে ঠিক হন, আপনি একটা ভালো মানুষ হন, সার্টিফিকেট নেন, আয়নার সামনে দাঁড়ান, আপনি নিজে দাঁড়ান, লোক লাগবে না। মিস্টার XYZ আয়নার সামনে দাঁড়ায় আপনি ফেসটা দেখেন, আর আপনি কি চিন্তা করেন সেটা ভাবেন। আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে। একমাত্র যদি আপনি মানুষ না থাকেন, অমানুষ হন মানসিকভাবে, আপনি পারবেন রাজনীতি করতে। আমাকে তো কেউ ডাকবে না, কথার কথা বলছি। কই আরো কি বলবে জানেন? কোনো উপায় নাই, এই সমস্ত পেশাল পারতেছে, এই বলবে। বাট আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি মানুষ না 2 পায়ের পশু? সে রাজনীতিবিদ হন, আমলা হন, লয়ার হন, যেই হন, আপনি ভাবেন, ফার্স্ট ডিসাইড ইয়োরসেলফ দ্যাট আপনি মানুষ, দেন গো ফর পলিটিক্স।